এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে, জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে। যেখানেই থাকুন। আমার নাম অনির্বাণ। আমি কলকাতায় একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। লকডাউনের সময় একা শহরে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখনই বাবা মা বলল, চল রে একটু গ্রামে ঘুরে আয়, তোদের দাদুর বাড়ি তো এখন খালি পড়ে আছে। আমাদের পৈতৃক ভিটেটা নদিয়ার চাঁদপাড়া গ্রামে। একটা ছোট গ্রাম, শীতকালে কুয়াশা ঢাকা মাঠ, আর গ্রীষ্মে সন্ধ্যের আগে সব বন্ধ হয়ে যায়। প্রায় 25 বছর পর সেই বাড়িতে ফিরলাম। চারপাশে আগাছা গজিয়েছে, কিন্তু বাড়িটা এখনো মজবুত। দোতলা পাকা বাড়ি, নিচে বড় বারান্দা, আর ওপরে ছোট একটা ঘর যেখানে দাদু থাকতেন। ঘরে ঢোকার সময় দাদুর স্মৃতি কেমন যেন বুকের মধ্যে ধাক্কা মারল। ঘরের এক কোণায় দাদুর প্রিয় একটা জিনিস ঝুলছিল, পুরনো এক পেন্ডুলাম ঘড়ি, কাঠের তৈরি, কাঁচের দরজা দেওয়া, আর মাঝখানে পিতলের কাঁটা ঘুরে ঘুরে সময় দেখাতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘড়িটা এখনো চলছে। আমি অবাক হয়ে ভাবলাম, এতদিন ধরে কেউ ছিল না, বিদ্যুৎও ছিল না, তাও ঘড়িটা চলছে কিভাবে? ঘড়ির নিচে ছোট করে কিছু লেখা ছিল, ঠিক সময় এলে সব থেমে যাবে। প্রথমে ভাবলাম হয়তো দাদু নিজের কোনো আদর্শমূলক উক্তি লিখেছিলেন, বেশি পাত্তা দিইনি। কিন্তু ওই রাতেই ঠিক 3:12 ঘুম ভেঙে গেল। ঘরটা নিস্তব্ধ, অথচ যেন সময় থেমে গেছে। হাত ঘড়িতে দেখলাম 3:13। ঘরের বাইরে যাই, দেখলাম পাশের ঘরেও একই সময়। ঘড়ির কাঁটা নড়ে না, মোবাইল বন্ধ, টিভি স্ট্যাটিক শব্দ করছে। আর সেই পেন্ডুলাম ঘড়ি, ওটা তখন থেমে গেছে। পেন্ডুলামে দুলন থেমে আছে, কিন্তু ঘড়ির কাঁটা সেই 3:13তেই আটকে। আর হঠাৎ সেই নীরবতার মধ্যেই ভেসে এলো একটা চাপা কান্নার আওয়াজ, যেন কোনো নারী অন্ধকারের মধ্যে বসে অসহায়ভাবে কাঁদছে। আওয়াজটা ঘড়ির দিক থেকেই আসছে। আমি এক মুহূর্ত ঘামতে শুরু করলাম, কিন্তু সাহস করে ঘড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। কাঁচের দরজা খুলে দেখি ঘড়ির ভেতরে অন্ধকার, কিন্তু কেমন যেন গভীর, গহ্বরের মতো মনে হলো। আর ঠিক তখনই একটা হাত ভেতর থেকে ছায়ার মতো বেরিয়ে এলো। আমি চিৎকার করে ঘরের আলো জ্বালালাম, কিন্তু আলো জ্বলে উঠতেই হাতটা মিলিয়ে গেল, কান্নার শব্দও থেমে গেল। ভেবেছিলাম হয়তো দুঃস্বপ্ন, কিন্তু পরদিন সকালে পাশের বাড়ির এক বৃদ্ধা মালতী মাসি বললেন, এই ঘড়িটার দিকে রাত 3টের পর তাকাবি না বাবা। তোদের দাদু যখন মারা যান তখনও ঘড়িটা 3:13তে আটকে গেছিল। তারপর থেকে যারাই রাতে একা থাকে ঘরে, তারা বলে কান্নার আওয়াজ শুনতে পায় ঘড়ির ভেতর থেকে। আমি অবিশ্বাস করতে পারছিলাম না। ঘড়ি কি কোনোভাবে অতীতের কারো আত্মাকে আটকে রেখেছে? তবে এটা তো মাত্র শুরু। পরদিন সারাদিন গ্রাম ঘুরে বেড়ালাম। পুরনো স্মৃতি কিছু কিছু ফিরে এলো, তবে ঘড়িটার কথা মাথা থেকে যাচ্ছিল না। রাতে শুতে যাওয়ার আগে ঘড়িটার কাঁচে চোখ পড়ল, পেন্ডুলাম শান্তভাবে দুলছে। আমি ঘড়ির কাছে হাত রাখলাম, ঠান্ডা, কিন্তু তাতে যেন নরম একটা স্পন্দন টের পেলাম, যেন ঘড়ির ভিতরটা শ্বাস নিচ্ছে। আমার কল্পনা? হয়তো। রাতে আবার ঘুম ভাঙল, একই সময় 3:13। এইবার শুধু ঘড়ির কাঁটা না, আমার ঘরের বাতিও নিভে গেল।
ফোনের স্ক্রিন কাজ করছিল না, আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস ঘরের ভিতর দিয়ে বয়ে যাচ্ছিল। এইবার কান্নার আওয়াজটা আরও স্পষ্ট, সেই একই নারী কণ্ঠ, যেন হাহাকার করছে, কিছু বলছে, কিন্তু বুঝতে পারছিলাম না। আমি পা টিপে টিপে ঘড়ির কাছে এগোলাম, কান পাতলাম। এইবার স্পষ্ট শুনলাম, আমায় কেন বন্ধ করে রাখলে? আমি তো শুধু ওকে দেখতে চেয়েছিলাম। আমায় কবর দাও, আলোতে নিয়ে যাও। আমি ভয়ে ঘড়িটা ছুঁয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁচের পেছনে একটা ছবি ফুটে উঠল। একজন যুবতী মেয়ে, সাদা শাড়ি পরা, খোলা চুল, চোখে পানি জমে আছে। হঠাৎ ছবিটা মিলিয়ে গেল। আমি পেছনে ফিরে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে মালতী মাসি। ও বলল, তুই ওকে দেখেছিস? আমি মাথা নাড়িয়ে বললাম, কে উনি? মালতী মাসি আস্তে করে বসলো বিছানায়, বলল, এই বাড়িতে তোমার দাদু থাকতেন, কিন্তু দাদুর আগে এই বাড়ির মালিক ছিল এক জমিদার। তার মেয়ে হিরণময়ী ছিল খুব সুন্দরী আর গান ভালোবাসত, কিন্তু একদিন তার প্রণয়িক তাকে বিয়ে না করে কলকাতা চলে যায়। মেয়েটি এক রাতে ঘড়ির নিচে দাঁড়িয়ে আত্মহত্যা করে। তার শরীর পাওয়া যায় ঘড়ির নিচে। সময় তখন ছিল ঠিক 3:13। ঘড়ির কাঁটা সেদিন থেকে আর চলে না। যেই ঘড়ির কাঁচের নিচে মুখ রেখে হিরণময়ী আত্মা ছাড়ে, সেই কাঁচ আজও ওই মুহূর্ত আটকে রেখেছে। তারপর থেকে যারাই এই ঘরে একা রাত কাটায়, ঘড়ি সেই সময়ে ফিরিয়ে আনে। আমি বললাম, কিন্তু আমি তো কিছু করিনি, ও কেন আমাকে ডাকছে? মালতী মাসি বলল, তুই ঘড়িতে হাত দিয়েছিস, এখন তুই সময়ের বাইরে। সময় তোকে ছাড়বে না যতক্ষণ না ওর শেষ ইচ্ছা পূর্ণ করিস। আমি বললাম, শেষ ইচ্ছা মানে? ওকে ঘড়ি থেকে মুক্ত করতে হবে। যেই সময় থেমে আছে সেটাকে শেষ করতে হবে। ওর শরীরের হাড় আজ ওই ঘড়ির কাঠের খোলের ভিতর। ওকে আলোতে নিয়ে যেতে হবে, শেষ কৃত্য দিতে হবে, তবেই থামবে কান্না, না হলে তুইও ওর মতো আটকে যাবি। সেই রাতে আমি ঠিক করলাম ঘড়ির ভিতর ঢুকব, ওকে মুক্ত করব। কিন্তু আমি জানতাম না, সময়ের চক্রে পা দিলে মানুষ আর ফিরতে পারে না। সেই রাতের পর ঘুম আসে না। জানি না ভয় না কৌতূহল, কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত টান অনুভব করছিলাম। সকাল হতেই নিচে গিয়ে কাঠের ঘড়িটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। ঘড়িটার কাঠের গায়ে হাত বোলালে যেন গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল, একটা শীতল কাঁপুনি দিচ্ছিল গা বেয়ে। মনে হচ্ছিল ঘড়িটা একটা জ্যান্ত জিনিস, ওর ভেতরে কিছু একটা আছে, একটা প্রাণ, যেটা বোঝাতে চাইছে কিছু। মালতী মাসি এসে দাঁড়ালো আমার পাশে, বলল, যদি ওকে সত্যিই মুক্ত করতে চাস, তবে আজ রাত 3:13-তে যখন ঘড়ি থামবে, তখন কাজ খুলে কাঠের ঘড়ির নিচে যেখানে দুলনির দড়িটা ঢোকে, সেই জায়গাটা খুঁড়ে দেখিস। ওইখানেই রয়েছে ওর শেষ চিহ্ন। আমি কিছু না বলে মাথা নোয়ালাম। সারাদিন একেবারে যেন সময় চলছিল না। একটা মিনিট যেন ঘন্টার মতো লাগছিল। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। এখন 1, এখন 2, এবার 2:56। আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতেই আমি ওকে মুক্ত করব। 3:13। আলো নিভে গেল। বাইরের কুকুরেরা হাঁকাত করেই চিৎকার করতে লাগলো, যেন ঝাঁকে ঝাঁকে ওরা ভয় পাচ্ছে কিছু একটা দেখে। ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া, ঘড়ির পেন্ডুলাম থেমে গেছে। আমি জানি সময় থেমে গেছে। কাজ খুললাম। এবার কোনো হাত টানেনি, কেউ চিৎকার করেনি, শুধু সেই ফিসফিসে কান্নাটা, এক টানা, যেন একটা মেয়ে সিঁথির মাথায় হাত রেখে চুপি চুপি কাঁদছে। আমি কাঠের দড়ির ঠিক পাশের জায়গাটা খুঁড়তে শুরু করলাম। কাঠ নরম, অনেক পুরনো, চট করে খুলে গেল। আর তারপর আমি যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে গেল। ভেতরে ছোট ছোট হাড়, আঙ্গুলের, কবজির, একটা আধা ভাঙা নকশা করা বালা আর এক জোড়া ছোট রূপোর চুড়ি। সঙ্গে ছিল এক টুকরো কাঁচের ছবি, ঘোলাটে অন্ধকারে তোলা ছবি। তবুও স্পষ্ট বোঝা যায় এক মেয়ে হাসছে, পেছনে সেই পেন্ডুলাম ঘড়ি। হঠাৎ পুরো ঘর ঘুরে উঠল, ঝড়ের মতো বাতাস বইল, আর আমি দেখতে পেলাম সময় ধীরে ধীরে উল্টে যাচ্ছে।
ঘরের দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতা উল্টে যাচ্ছে, ঘড়ির কাঁটা পেছনে ফিরছে, দরজা জানালার পর্দা উঠছে, আর আমি আর এখানে নেই। আমি এখন অন্য এক সময়ে, অন্য এক মুহূর্তে। ঘরটা একেবারে আগের মতো, যখন দাদু থাকতেন না, যখন ঘরটা ছিল জমিদারের মেয়ের হিরণময়ীর। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম এক যুবক চুপচাপ ঘর ছেড়ে চলে যাচ্ছে, হয়তো সেই প্রণয়িক। আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে হিরণময়ী, সাদা শাড়ি, লাল পাড়, মাথার সিঁথিতে সিঁদুর, চোখে জল। সে তাকিয়ে আছে ঘড়ির দিকে। তারপর আস্তে করে ঘড়ির নিচে গিয়ে দাঁড়ালো। আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। আমি চিৎকার করতে চাইলাম, না করো না, থেমে যাও। কিন্তু আমার গলা যেন অদৃশ্য সময়ের দেয়ালে আটকে গেল। হিরণময়ী ধীরে ধীরে কাঁচের কোল ঘেঁষে মাথা রেখে কান্না করছিল, আর পেন্ডুলামের শব্দ ধীরে ধীরে থেমে গেল। টিক টিক থাম। ঠিক 3:13। একটা নিঃশব্দ চিৎকার, একটা সাদা আলো, একটা আত্মা ঘড়ির ভিতর আটকে গেল। আর আমি আবার চোখ খুললাম নিজের ঘরে, মাটিতে বসে। ঘড়ির কাঠের মুখটা ফেটে গেছে, ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর একটা গন্ধ, গোলাপ জল আর পুরনো চন্দন কাঠের। ঘড়ির পেন্ডুলাম আর চলছে না, আর হিরণময়ীর কান্নার আওয়াজ, সেটা আর শোনা যাচ্ছে না। পরদিন সকালে ঘুম ভাঙার পর আমি বেশ কিছুক্ষণ বিছানায় বসেছিলাম নিঃশব্দে, জানালা দিয়ে কুয়াশা মোড়া মাঠের দিকে তাকিয়ে। ঘড়ির দিকেও তাকাচ্ছিলাম বারবার। সেই পুরনো পেন্ডুলাম ঘড়ি, যার কাঁটা আজ আর চলে না। মনে হচ্ছিল গোটা পৃথিবীটা যেন কিছুটা বদলে গেছে। ঘড়ির কাঁচটা ফেটে গেছে, আর ভেতরের কাঠের গহ্বরে যেখানে হিরণময়ীর হাড়গোড়ার অলংকার পেয়েছিলাম, সেই জায়গাটা কাল রাতে আবার আমি ঘুরে ফেলি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সব জিনিস একটা সাদা কাপড়ে মুড়ে গ্রামের পুরনো শ্মশানে নিয়ে যাই। মালতী মাসি জানত কোথায় নিতে হবে, কি করতে হবে। কেউ কিছু জিজ্ঞেস করেনি, কেবল আমাকে আর মাসিকে চুপচাপ দেখতে থাকলো গ্রামের লোকেরা। সেই দুপুরে হিরণময়ীর জন্য আনুষ্ঠানিক অন্ত্যেষ্টি সম্পন্ন হল। কাঠ পোড়ার গন্ধে চারদিক যেন হালকা হয়ে উঠল। কিন্তু আগুনের লেলিহান শিখার মধ্যে আমি স্পষ্ট দেখতে পেলাম সেই মুখ, সাদা শাড়িতে, চোখে শান্তি, ঠোঁটে অদ্ভুত এক মৃদু হাসি, যেন বলছে, ধন্যবাদ, এবার আমি মুক্ত। সে ধীরে ধীরে আগুনের ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। তখন থেকেই আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল। ঘড়ির কাঁটা, যা 3:13-তে আটকে ছিল এত বছর ধরে, সেটা আস্তে আস্তে আবার চলতে শুরু করল। পেন্ডুলাম আবার ঝুলে দুলছে, কিন্তু এবার আর সেই ভয়ের শব্দ নেই, নেই সেই কান্না, নেই ঠান্ডা হাওয়া। এখন ঘড়ি ঠিক সময়ে টিকটিক করে চলেছে, নির্বিকারভাবে, দিনের সময়ের মতোই। তবে এই ঘটনার কিছুদিন পর আমি কলকাতায় ফিরে আসি, আবার অফিসে যোগ দিই। জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘড়ি দেখি 3:13, আর মোবাইলে হঠাৎ এক অচেনা নম্বর থেকে এক ছবির মেসেজ আসে। ঘোলা একটা ছবি, ঘড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, সাদা শাড়িতে, ঠোঁটে মৃদু হাসি। তার পেছনে আমি জানি আমি ওই সময় অতীতে গিয়েছিলাম, কিন্তু একটা প্রশ্ন সবসময় কুড়ে কুড়ে খায়, আমি কি সত্যি ফিরে এসেছি, নাকি ঘড়ির কাঁটার নিচে সময়ের ভিতর কোনো এক ফাঁকে আমি আটকে আছি। আর যেটা এখন কলকাতার অফিসে কাজ করছে, ঘুরে বেড়াচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, সেটা কি আসল অনির্বাণ, নাকি সেটা কেবল ঘড়ির ভিতর থেকে বেরিয়ে আসা আরেকটি সময়ের ছায়া? তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো?
নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।